আমি একটু ডক্টর মির্জা গালিব আপনার কাছে আসি যে আমি জানি যে আপনার মানে আপনি জানেন যে আমরা একটু নারী শিক্ষা নিয়ে জামাতে ইসলামের অবস্থান বা ইসলামী দলগুলো যারা বাংলাদেশকে ইসলামের আম, সেটা বলার আগে আমাদের দর্শকদের দুই একটা মন্তব্য আপনাকে পড়ে শোনাই, যেই কারণে আমি আসলে এই ব্যাপারগুলিতে আসলেই পরিষ্কার হতে চাই। উনার নাম মাসুম স্টক, উনার নিশ্চয়ই মানে অন্য নাম আছে, উনি মাসুম স্টক। উনি বলছেন জিজিয়া কর নিয়ে খালেদ মহিউদ্দিন এর আগেও অনেককেই প্রশ্ন করেছেন, উত্তর পাওয়ার পরে উনি আটকানোর জন্য এই বিষয়টি নিয়ে আসলেন। আমি আপনাকে পরিষ্কার করতে চাই, আটকানো টাটকানো না, আমি এইটা পরিষ্কার অবস্থান জানতে চাই। জামাতে ইসলামী যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতায় আসতে পারে বা ইসলামী দলগুলি ক্ষমতায় আসতে পারে, এটা ধরে নিয়েই আমাকে আসলে প্রশ্ন করতে হয়, আটকানোর জন্য না। আমার একটা স্পষ্ট অবস্থান আমি চাই যে এটার মধ্যে স্পষ্ট অবস্থানটা কি। প্রশ্নকে অ্যাপ্রিশিয়েট করি। আমি মনে করি ইসলামী আমার কাছে মনে হয় যে জামাতের অন্যান্য নেতৃবৃন্দ আমার এই প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু আপনি খেয়াল করেন মোহাম্মদ মিজান উনি আরেকজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই শরিয়া নিয়ে আপনার ইনিয়ে বিনিয়ে কথা আমার ভালো লাগে না। সো মানে মানে আমি এই প্রসঙ্গগুলি কেন আমি পরিষ্কার হইতে চাইতেছি, কারণ আমার মতো নিশ্চয় আরো অনেকেই আছেন যারা শরিয়া নিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই জানতে চান, কারণ আমাদের জানতে চাওয়ার অধিকার আছে। আমি একইভাবে বিএনপি রাজনৈতিক অবস্থানও জানতে চাই, গণতন্ত্রের ব্যাপারটাও জানতে চাই, আওয়ামী লীগ আমলেও আমি আওয়ামী লীগের ব্যাপারটাও জানতে চাওয়াই আমার হচ্ছে। তো নারী শিক্ষাটা আসলে কিভাবে হবে? কেউ কেউ এক্সট্রিম জায়গা থেকে এটা বলেন যে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, নারীরা একসাথে শিক্ষাই নিতে পারবে না। জামায়াতে ইসলামের অবস্থানটা আসলে কি শিক্ষার জায়গা থেকে, ছোট আমি বড় আগে নানা? প্রশ্ন করি যে জি, ইসলামী রাজনীতি কিভাবে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্যে কাজ করবে, এটা এটা খুবই কমপ্লিকেটেড একটা কোশ্চেন, এবং যেই কারণে এই রাজনৈতিক যে পজিশন এগুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হইতে হবে। খোলামেলা আলাপ আলোচনা না হলেও তো জনগণ জানবে না যে একটা ইসলামী রাজনৈতিক দল কি করতে চায়, এবং জনগণ যদি না জানে তাহলে তো সে যথেষ্ট আস্থার সাথে ভোট দিতে পারবে না। আবার যারা ইসলামিক রাজনৈতিক দল আসলে পরে এক ধরনের ধরেন ভয়ে থাকে যে কি হবে না না হবে, তাদের এই ভয় এবং শঙ্কাও দূর হবে না। তো এই কারণে একেবারে খোলামেলাভাবে এই এজেন্ডাগুলো ধরে ধরে যদি আলোচনা হয় তাহলে সেটা একটা ভালো গণতান্ত্রিক সমাজ দিবে। এই কারণে আমি এই আলোচনার পক্ষে। এবার আমি স্পেসিফিকলি আপনার কোশ্চেনে আসি যে দেখেন, মেয়েদের নারীদের পড়াশোনার ব্যাপারে জামাত ইসলামের এবং বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলো যদি দেখেন, পড়াশোনার ব্যাপারে সাধারণত কোনো নেগেটিভিটি নাই। খুব মাইনর কিছু অপিনিয়ন আছে, কিন্তু মেজরিটি ইসলামিস্টরা তারা পড়াশোনা করতে পারবে, তাদের চাকরির ব্যাপারেও কোনো নেগেটিভিটি ক্ষেত্রের যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটার ব্যাপারে কনসার্ন আছে। কিন্তু এই কনসার্নের জায়গা থেকে কোনো কালেকটিভ রেগুলেশন আসবে না, এটা ব্যক্তির উপরে। যে আপনি যদি কোথাও মনে করেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে ভালো না, আপনি সেখানে যাবেন না, চাকরি করবেন না। রাষ্ট্রের দিক থেকে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেই কাজটা তারা ক্ষমতায় আসলে করবে। এরপরের প্রশ্নটা থাকে সহশিক্ষা। এইখানে ছেলে এবং মেয়ে একসাথে আপনার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করলে এটা অন ইসলামিক কিনা অথবা এটা ডিসকারেজেবল কিনা, এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। আপনার অনেকগুলো দেশে, যেমন আপনি যদি মালয়েশিয়াতে দেখেন, টার্কিতে দেখেন, আমি এখানে আমেরিকাতে মুসলিম কমিউনিটিতে দেখি, তারা তারা এটার ব্যাপারে কোনো প্রবলেম ফিল করে না। কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের আপনার মেজরিটির একটা আন্ডারস্ট্যান্ডিং হলো সহশিক্ষা এটা এটা করা ঠিক না, এটা না হইলে ভালো। জামাত শিবিরের মধ্যে আমি যখন বেড়ে উঠছি শিবিরের মধ্যে, সেখানেও সহশিক্ষাকে আপনার এটাকে ডিসকারেজ করা হইতো। তো সেই জায়গা থেকে এখন জামাতের এখানে পজিশন কি, মোরাল পজিশন বা ইসলামিক পজিশন কি, এটা আমি বলতে পারবো না। এটা খুব এলাবোরেটলি আলাপ আলোচনা হয়েছে কিনা, এটা এক ধরনের হয়তো কনফিউশনের মধ্যে আছে। কিন্তু আমি যদি জামাতের রাজনৈতিক এজেন্ডা দেখি, তারা কোথাও মানে ক্ষমতায় আসলেই এটাকে লিমিট করবে এটা বলে নাই। ডক্টর গালিব, এই যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, বা ইসলামিক এনলাইটেনমেন্ট যেসব জায়গায় হয়েছে সেসব জায়গায় সহশিক্ষা আছে কি নাই, সেটা নিয়ে আপনি আসলে 100 রকমের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেটা আমরা জানি। আমার
প্রশ্নটা তোলার প্রেমিসটা হইল জামায়াতে ইসলামী বা অন্য ইসলামিক দলগুলো এইটা পরিষ্কার কেন করে না। এইটার মধ্যে আমি কায়েমি স্বার্থ দেখি যে যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারি আমার মনে যা আছে তা আমি করব, অথবা কায়েমি স্বার্থটা আমি দেখি না কি হয়, কোন দিকে বাতাস যায় সেদিকে আমি এটা করি। একটা আদর্শবাদী দাবি করা রাজনৈতিক দলের অবস্থান এরকম হইতে পারে না। এইটা আমার কাছে একটা ঝামেলার জায়গা মনে হয়। এটাকে ডিফারেন্টলি দেখি, যেমন কোনো একটা জিনিস, মানে আমি আমার জায়গা আপনি তখন দেখতে পারবেন, আমি এটাকে যেভাবে দেখি যে যেইটা ইসলামে আনকন্ডিশনালি হারাম, যে ধরেন যে কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন নাই, সবাই বলছে এটা হারাম, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিতেছে, এটা হারাম, এটা আমরা করবো না, এটা বাদ দিয়ে দিব। যেইটা ধরেন আপনি 90% লোক অ্যাকসেপ্ট করছে এটা হালাল, সেটার ব্যাপারে আপনার খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিচ্ছে, আমরা এটা করব। যেইটা মাঝখানে ডিবেটেবল, সেই জায়গাতে তারা কনফিউশনে ভুগে, যে যেহেতু এটার পক্ষেও কিছু লোক আছে, বিপক্ষেও কিছু লোক আছে থিওলজিক্যালি, তো এটাকে আমি যদি এখন অ্যাড্রেস করি, তাহলে অ্যাড্রেস করলে বলে এটা নিয়ে হয়তো আবার একটা ইন্টারনাল সমালোচনা হবে। তো এইটার কারণে হয়তো তারা অ্যাড্রেস করে নাই, এটা এক। আর একটা হলো রাজনীতিতে তারা হয়তো এই পজিশনও এখন পর্যন্ত যায় নাই যে এটা ওপেনলি অ্যাড্রেস করতে হবে। আমার বোধ হয় যে আগস্টের পরে দিস দ্য ফার্স্ট টাইম জামাত অনেক বেশি লাইমলাইটে আসছে, এখন এটা অ্যাড্রেস করতেই হবে। তো এটা আপনি যেভাবে সুবিধাবাদীর জায়গা থেকে দেখেন, আমি এইভাবে দেখি না, আমি এটাকে একটা, এবং আমি মনে করি যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন সমাজে অ্যাডভান্স হবে, তখন এই ইস্যুগুলোকে স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যাড্রেস করা বাদে সে অ্যাডভান্স হতে পারবে না। আমার কাছে থেকে দেখে এইটা মনে হয়েছে। ডক্টর গালিব, আমাদের একটা প্রশ্ন আছে দর্শকের প্রশ্ন থেকে নেওয়া, কিন্তু আপনি এটা 1 মিনিটে যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ওনার নাম ওয়াস, মানে WASEIK, আমি ওনার নাম ওয়াসিক হইতে পারে, কিন্তু দুই শব্দ। উনি বলছেন, অনেকগুলি মেসেজ পাঠাচ্ছেন যে আফগানিস্তান কি খারাপ অবস্থায় আছে, ওখানে তো শরিয়া আইন আছে, তো এই আইন নিয়ে এত সমস্যা কথায় যদি বলতেন। ইসলামিক নিয়ম তো সবসময় আপডেট নিয়ম, তাই এই অনুযায়ী যদি কেউ চালু করে তাহলে সমস্যা কি? এইটা নিয়ে আসলে আপনি একটা মন্তব্য করবেন কিনা? আফগানিস্তান এখন খারাপ অবস্থায় আছে কিনা? আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা আসলে আফগানিস্তান অনেকভাবে ভালো আছে কি খারাপ আছে সেটা নিয়ে অনেক রকম ডিবেট করা যায়, কিন্তু আফগানিস্তান ভালো নাই, আসলে আফগানিস্তান অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে। আফগানিস্তানের নতুন পারফরম্যান্স যদি আমরা এভালুয়েট করতে চাই, তাহলে আমাদের আরো সময় লাগবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা মাত্র আসছে, তো আমার বোধ হয় যে আরো কিছু বছর গেলে পরে আমরা তাদের মডেলকে অ্যানালাইসিস করতে পারবো। এখন আমাদের হাতে এনাফ ডাটা নাই তাদের ব্যাপারে কনক্লুসিভ কমেন্ট করার। এবং বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশ চান কিনা সেই প্রশ্ন আমি চরমনায়ের পীর সাহেবকে করছিলাম। এই তুলনাটাই, এই যে ধরেন আফগানিস্তানের মতো দেশ হিসেবে ব্র্যাকেটেড করা, ইরানের মতো না, শুধু আফগানিস্তানের মতো না, আমি ইরানের মতো, মালয়েশিয়ার মতো না, এইটা আমার বোধহয় কারো মতো না। আমাদেরকে যেটা করতে হবে যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন রাজনীতি করতে আসবে, তার ভিশনটা কি আমার দেশের জন্য এবং স্পেসিফিক জায়গায় কি, এইটা আমি মানে এইটা কেস বাই কেস। আপনি যেভাবে আমাকে প্রশ্ন করতেছেন, এই প্রশ্নগুলো আপনার জামাতের নেতাদের করতে হবে। জামাতের তার আভ্যন্তরীণ প্রোগ্রামে আলোচনা করে একটা স্ট্যান্ড নিতে হইব এবং এটা জনগণকে বলতে হবে। আমি মনে করি মানে গণতান্ত্রিক স্পেসে পারস্পরিক আস্থার জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনি মানে মনি আপার কাছে আসি। মনি আপা প্রশ্নটা করে গেছিলাম, অনেক দর্শক আসলে নানা রকম মতামত করতেছেন। আমি শুধু একটা মতামত আপনার সামনে একটু তুলে নিয়ে আসি। আপনি বললেন যে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি কি একটু ইলাবোরেট করবেন কিনা? আপনার সঙ্গে না, মানে বিএনপির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সেইটা আপনি ইলাবোরেট করবেন কিনা? অনেকেই বলতেছেন যে না, আপনার এই কথা ঠিক না। দেখেন, এটা তো আমার লুকোছাপার কোনো কিছু নাই, এটা ওপেন, তুই তুকারি পর্যন্ত করেছে একটা ভিসি। অতদিনের ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ান নাই, উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তো উনি তুই তুকারি যে অনেক দিনের সম্পর্ক থাকলে একটা ঠিক আছে, উনি হঠাৎ করে তুই তুকারি শাসন করা তারই সাহায্যে সোহাগ করে, যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই তুকারি করতে পারেন না। এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন এবং উনি ওপেন, কোনো আশকারা দেয় নাই। মিনিমাম একজন
একজন খুন হওয়া একজন মানুষ, সেই মানুষের জন্য যখন আন্দোলনে রত ছিল ছাত্রদের সাথে, সেই অবস্থাটা উনি করেন নাই, করলে উনি ভালো করতে পারতেন। তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি। এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন, সামনে ডাকসু নির্বাচন আছে, আমার মনে হয় খেলা আরো জমবে, ওনার বিহেভ, ওনার অনেক কিছু আরো ওপেন হবে, আমরা দেখতে থাকবো। আর কি বলবো, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে দখল করেছে, আপনি দেখেন যে খুলনার ভিসি কি করেছিল, খুলনার ভিসিকে কিন্তু আন্দোলনের মুখে চলে যেতে হলো, অথচ ছাত্র দল নিয়ে তো কোনো আন্দোলন হলো না। কারণ আন্দোলন হবে কিভাবে? আপনার শস্যের ভিতর ভূত থাকে, শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলনটা আর ওইভাবে আগানো যায় না। আর বিএনপিও প্রতীক্ষা করছে, তা সাম্যর সেই আত্মীয়কে আমি বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন, বিএনপি প্রতীক্ষা করছে। বিএনপি নির্বাচনটা কোনোভাবে, একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলেই, অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে। তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক, অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো, আমাদের ভাইয়ের বিচার পাবো, এবং বিচারটা যেন ত্বরিত হয় আমরা সেই চেষ্টা করব, এটাই আমি বলতে চাই। আর আপনি মনে হয় মামলা মোকদ্দমা নিয়ে কথা বলছিলেন, মামলা মোকদ্দমার যে ব্যবস্থা খালেদ ভাই, সেটা হলো যে হ্যাঁ, এটা সত্যি এখনো হয় নাই তা বলবো না। আপনার যেমন ধরেন, আমি আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের শাস্তি হোক, আমিও চাই সে যদি অন্যায় করে থাকে। কিন্তু একটা টেলিভিশনের মালিক, এই যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম, সেইখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে। টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাবেদারি করতে পারে, অনেক নোংরামও করতে পারে, অনেক কিছু করতে পারে, সেই বিষয়ে মামলা হতে পারত। সেটা না হয়ে মাই টিভি সম্ভবত, সেটা না হয়ে সেই তাকে খুনের, উনি খুন করবে, এটা তো আসলে বিশ্বাস না। এই জন্য মামলাগুলোর মেরিট অনেক সময় দেখা হয় না, মেরিটটা না ছাড়া এই বিচার না। আমার প্রশ্ন ছিল যে এই বাণিজ্যগুলি, অজ্ঞাত নামগুলি ঢুকায় দেওয়াটা, এটা সারা দেশের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা করতেছে কিনা? এটা শুধু বিএনপি করতেছে তা না, যেভাবে মামলাগুলো দিয়েছে আপনার 1-2% করতেছে, তারা ওইভাবে কাটছে, ঢুকাচ্ছে, আবার কাটছে, এবং পুলিশও করতেছে। পুলিশ আগেও মামলা বাণিজ্য সবসময় উৎসাহ দিত, উদ্দীপনা দিত, এখনো পুলিশ কিন্তু এখানে পিছিয়ে নেয়। কারণ মামলা হলেও এটা হলো শাখের করা, দুই দিকেই কাটে। আপনার মামলা যে করতে যাবে তারও সমস্যা, আবার যে মামলা থেকে যখন ছাড়া পাবে সেটাও সমস্যা। সেই জায়গাগুলো থেকে শুধু টাকা টাকা আর টাকা হতে পারে। ওই হিসেবে আমার মনে একজন বিএনপি, আমি আপনার সামনে আছি, আপনি কি আমাকে দেখেন না? আমি যে একজন ভালো থাকার চেষ্টা করি, কতটা ভালো, এটাও তো অবশ্যই মনে হয়। আমিও তো বিএনপি। আপনার দিকে তাকাই আমি চাই যে বিএনপি আপনার মতো হোক। খালেদা, আমি 1 মিনিট একটু বলি। জি, দেখেন, একটা পার্টির ভালো হওয়ার জন্য তার দুইটা জিনিস দরকার। একটা হলো বেশি বেশি ভালো মানুষদের এই পার্টিতে উঠায় আনতে হবে, রাইট, এবং আর হলো যে পার্টির স্ট্রাকচারাল জায়গায় গ্রিপ আর একটু ভালো হইতে হবে, যাতে করে সে কন্ট্রোল করতে পারে। এবং সে বারবার এই কথা না বলতে হয় যে আমরা তো অনেক বড় দল, আমাদের তো আর এক্স্যাক্টলি। তো আমার বোধ হয় যে বিএনপি এই জায়গাটাতে আইনের অনুশাসনটা হাতে নেই, আমি এটা বলছি, ভূমিকার অভাব আছে আর কি, এটা আমার কাছে মনে হয়। যে সরকার কিন্তু এখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না, এখানে সরকার থেকে সরতে পারে না, সরকার কিন্তু আইনের অনুশাসন চালু করেন নাই। রাইট, মনেপা, আমরা আসলে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। আমরা মানে 1 ঘন্টা একটু বেশি কথা বলে ফেলছি। আমি শেষ মন্তব্য একটু ডক্টর গালিবকে পড়ে শোনাতে চাই, আপনি যদি এটা নিয়ে কথা বলেন। সেই একই ব্যক্তি, উনি আরেকটি মেসেজ পাঠিয়েছেন যে খেলাফত ছাড়া ইসলামে কোনো অপশন নাই। গালিব সাহেব যতই মডার্ন ইসলামের কথা বলুক না কেন, গণতন্ত্র কখনোই ইসলামের অংশ না। আপনি যদি মন্তব্য করতে চান, আপনি একটা মন্তব্য করতে পারেন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করছি।
আপনারা? বাংলাদেশে ধরেন যারা ইসলামিস্ট, ইসলামী রাজনীতির চিন্তা করে, তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র আনকন্ডিশনালি হারাম এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আবার একইভাবে ইসলামিস্টদের একটা বিশাল গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র হলো একটা প্রসেস মাত্র, এটার স্লাইড কিছুটা মডিফিকেশনের মধ্য দিয়া এটাকে ইসলামের সাথে অ্যাডজাস্টেবল করা সম্ভব। তা আমি বেসিক্যালি সেকেন্ড গ্রুপকে সাবস্ক্রাইব করি। আমি মনে করি যে আধুনিক রাষ্ট্রের মধ্যে ইসলামী মূল্যবোধের রিফ্লেকশন হওয়া সম্ভব এবং এর মধ্যে দিয়ে একটা প্রশ্ন আছে প্রথমে মানে মনিয়াপার কাছে, তারপর আপনার কাছে। খুব অল্প সময় ধরে যদি বলেন, কারণ আমরা পারে আসি। মনিয়াপা, এখন বিএনপি যে রাজনীতি করতেছে বা যে রাজনীতিটা মানে আমরা দেখতে পাচ্ছি, সেইটার সাথে আপনি মনে করেন কিনা যে এইরকমই হওয়া উচিত, নাকি এটার মধ্যে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, পরিবর্তনের জায়গা আছে, এইটার একটু বাকবদলের একটু জায়গা আছে? দেখেন, সমস্যায় পড়লে এক ধরনের রাজনীতি, তখন ওই যে বলেন না যে বানের পানি যখন আসে তখন মানুষের সাপ জড়াজড়ি করে থাকে, তারপরে কিন্তু যখন সাধারণ সময় তখন একজন আরেকজনের শত্রু। সেই জন্য এনভায়রনমেন্ট অনুযায়ী দলগুলো তাদের কাজ করে। এখন আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি। এখন কিন্তু অস্থিতিশীল বাংলাদেশে আমরা বাস করছি। আপনি তো চলে গিয়ে বেঁচে গেছেন, আমরা আছি, আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। আমরা আগেও যেমন মনে করেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা নেই, এখনো কি আমরা মনে করতে পারি আমাদের জীবনের নিরাপত্তা আছে? অবশ্যই নাই। তো সেই জায়গা থেকে আমরা যখন সাফার করছি, তখন আমরা মনে করি যে দল যদি ইলেকশন যদি হয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যদি এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারে এই সরকার, দেন আমার মনে হয় বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপি অবশ্য কোনো জায়গায় যদি সমস্যা মনে করে, সংস্কার চিরস্থায়ী চলমান, সংস্কার কিন্তু একখানে স্থবির হয়ে থাকে না। আমরা বুঝতে পারছি বিএনপি সংস্কারের পথে হাঁটছে, ৩০ দফার পথে হাঁটছে। ৩১ দফা আরো বেড়ে গিয়ে কখনো ৩৫ দফা হতেই পারে। আমরা বুঝতে পারছি। ডক্টর কালিব, আপনি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলি, জামাত ইসলামী নিয়ে যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বর্তমানে যে রাজনীতিটা জামাত ইসলামী করতেছে, সেইটাকে আপনি মনে করেন কিনা যে ঠিক রাজনীতি করতেছে, নাকি এটার একটা বড় কোনো বাকবদল, পরিবর্তন বা সংস্কার আপনি চান জামাত ইসলামীর? আমি মনে করি যে